ভানগড়ের রাজকুমারী রত্নাবতীর মধ্যে ছিল রূপ ও লাবণ্যের মোহনা। রাজকুমারীর এক পরিচারিকাকে সুগন্ধি কিনতে দেখে বশীকরণের জন্য সেই সুগন্ধির বোতলে জাদুবিদ্যার প্রয়োগ করে সিঙ্গিয়া। রাজকুমারী সেই মায়াভরা তরল স্পর্শ করলেই তান্ত্রিকের কাছে নিজেকে সমর্পণ করবে, এমনভাবেই জাদুর কৌশল খাটায় সে। মধ্যরাত, নরম বিছানায় শুয়ে আপনি চেষ্টা করছেন একটু শান্তির ঘুম ঘুমাতে। চোখ দুটো লেগে আসলো। ঠিক তখনই মনে হলো আপনার ছাদে কেউ হাঁটছে, খুব সতর্ক কদমে। আবার মনে হলো কোনো রমণী বোধ হয় ঝুমকা পায়ে নৃত্য করছে, কিংবা আপনার কাছে মনে হচ্ছে কোনো বুড়ি বুঝি পাটায় শিল পাচ্ছে আর ভাঙা ভাঙা স্বরে বিনুনি করছে। ভূত কিংবা আত্মাদের ভয়ে আপনার রক্ত হিম হয়ে যাওয়ার অবস্থা। সকালে একটু অনলাইনে ঘাটতে আপনি জানতে পারলেন এগুলো স্রেফ লৌকিক বিশ্বাস, কারণ বিজ্ঞান এ ধরনের কোনো বিশ্বাসকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় না। গতরাতে আপনার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনার ফলাফলের জন্য বিজ্ঞান যথাযথ যুক্তির সাথে ব্যাখ্যা উপস্থাপন করতে সক্ষম। বিজ্ঞান ভূত কিংবা অশরীরীয় আত্মার অস্তিত্বহীনতার সপক্ষে জোর দিলেও আমরা অনেকে এটি মানতে অনাগ্রহী, এবং এটি না মানার পেছনেও রয়েছে অনেকগুলো উল্লেখযোগ্য কারণ। আমরা জানি মানবজাতির সাথে অশরীরীয় অস্তিত্ব তথা জিন জাতীয় বিদ্যমান, যা দিবালোকের মতো স্পষ্ট। কিন্তু ভূত, অশরীরীয় আত্মা, জিন এসব নিয়ে আমাদের কিছু বিশ্বাস ও মনোভাব একই সাথে মিথ এবং কন্ট্রোভার্সাল। ভানগড় দুর্গের অশরীরীয় আত্মার রহস্য এই সব কিছুকে ছাপিয়ে যায়, কারণ এটি বিজ্ঞানের মতে মিথ এবং অনেকের কাছে কন্ট্রোভার্সাল হলেও এর ভৌতিক থিওরি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। দুর্গের প্রবেশপথে লেখা, সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে ভেতরে প্রবেশ নিষিদ্ধ। ধ্বংসপ্রাপ্ত এই দুর্গটি ভারতের সবচেয়ে ভুতুড়ে ও অভিশপ্ত স্থানগুলোর মধ্যে অন্যতম। ভানগড় দুর্গ ভারতের রাজস্থান প্রদেশের আলোয়ার জেলায় অবস্থিত। আরাবল্লী পর্বত শ্রেণীর কোলগেশে 1573 সালে আম্বররাজ তার দ্বিতীয় পুত্র মাধো সিং এর জন্য ভানগড় দুর্গটি নির্মাণ করেছিলেন। সময়ের সাথে সাথে ভানগড় দুর্গ ও তার সংলগ্ন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এর অভিশপ্ত ও ভুতুড়ে তকমা সবসময় আলোচনার তুঙ্গে। অসংখ্য রহস্য, কাহিনী আর কিংবদন্তি রয়েছে ভানগড় ঘিরে। ভানগড়ের বাতাস কিছুটা ভারী। রাতে এই বাতাস অস্বস্তিকরভাবে আরো ভারী হয়ে ওঠে। ভানগড়ে প্রবেশ করলে কিছু অদ্ভুত অনুভব হয়, যেন মনে হয় পেছনে পায়ের সাথে পা মিলিয়ে কেউ হাঁটছে। রাতে ভানগড় দুর্গের ধারে কাছেও কেউ যেতে চায় না, কারণ ভানগড় দুর্গে রাত্রি যাপন করলেই যে নিশ্চিত মৃত্যু, এটি এখন একটি প্রতিষ্ঠিত বিশ্বাস। ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ ASI সন্ধ্যার পর ও সকালের আগে দুর্গে কারো প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করে রেখেছে। জনশ্রুতি মতে ভানগড় দুর্গে অলৌকিক কার্যকলাপ চলে রাতভর। কখনো কোনো শিশু, কখনো এক রাজকুমারী, আবার কখনো কখনো সাধু সন্ন্যাসী আলো অন্ধকারের আবছায়ায় দুর্গে ঘুরে বেড়ায়। কেউ কেউ আবার চুরি ভাঙার শব্দ, নুপুরের ঝনঝন, কখনো অতৃপ্ত হাসি অথবা অমলিন কান্নার শব্দ শুনতে পেয়েছে। কতজন নিখোঁজ হয়েছে এর কোনো হিসাব নেই। তবে এসব ঘটনার প্রত্যক্ষদর্শী বর্ণনাকারীরা নাকি তাদের পূর্বপুরুষেরা এ নিয়ে বেশ বিতর্ক রয়েছে। কিন্তু ভানগড়ের এই ভুতুড়ে তকমার পিছনে রহস্য কি? অবশ্য এই নিয়ে দুটি কিংবদন্তি শোনা যায়। একটি রাজকুমারী রত্নাবতীর প্রতি এক তান্ত্রিকের অতৃপ্ত প্রেমের কাহিনী, আর অপরটি সাধু ভালুনাথের। ভানগড়ের রাজকুমারী রত্নাবতীর মধ্যে ছিল রূপ ও লাবণ্যের মোহনা। ভানগড়ে ছিল এক তান্ত্রিক জাদুকর, তার নাম সিঙ্গিয়া। কালো জাদু জানত সে সিঙ্গিয়া। রাজকুমারীর রূপে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠে সে। রাজকুমারীকে মরিয়া হয়ে চাইতে শুরু করে সে, যদিও সে জানত রাজকুমারীকে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই কালো জাদুর সাহায্যে রাজকুমারীকে বশ করার জন্য মনস্থির করে। রাজকুমারীর এক পরিচারিকাকে সুগন্ধি কিনতে দেখে বশীকরণের জন্য সেই সুগন্ধির বোতলে জাদুবিদ্যার প্রয়োগ করে সিঙ্গিয়া। রাজকুমারী সেই মায়াভরা তরল স্পর্শ করলেই তান্ত্রিকের কাছে নিজেকে সমর্পণ করবে, এমনভাবেই জাদুর কৌশল খাটায় সে। কিন্তু রাজকুমারী রত্নাবতী ছিলেন নিপুণ বুদ্ধির অধিকারিণী। তাছাড়া রাজকুমারী নিজেও কালো জাদুর কৌশল জানতেন। রাজকুমারী ষড়যন্ত্রের কথা জেনে যান। তিনি সিঙ্গিয়াকে হত্যার ছক কষেন। এক বিশাল প্রস্তরখণ্ডের উপর সেই সুগন্ধি ঢেলে দেওয়া হয়। সেই পাথরের নিচে চাপা পড়ে নিহত হয় তান্ত্রিক। মৃত্যুর আগে সেই তান্ত্রিক অভিশাপ দিয়ে যায়, মৃত্যু নগরী হয়ে উঠবে ভানগড়, ধ্বংস হয়ে যাবে নগরী। এরকম একাধিক জনশ্রুতি, গল্প ও উপকথা মোটামুটি ভানগড়ের রানী ও তান্ত্রিককে নিয়ে প্রচলিত থাকলেও সবগুলোর গল্পের শেষ একই রকম।
মৃত্যুর আগে তান্ত্রিকের অভিশাপ পড়েছিল ভানগড়ের উপর। তিনি অভিশাপ দিয়েছিলেন বাঁচবে না এই ভানগড়ের কেউ, ধ্বংস হয়ে যাবে ভানগড়। পরবর্তীতে আজবগড় এবং ভানগড়ের মধ্যে যুদ্ধের সময় রাজকুমারী রত্নাবতী সহ ভানগড়ের রাজার বাহিনী নিহত হয়। আর এর কিছুদিনের মধ্যেই প্রাকৃতিক দুর্যোগ ও অতিমারির কারণে ধ্বংস হয়ে যায় ভানগড়। অতঃপর অভিশপ্ত ভানগড় হয়ে ওঠে পৃথিবীর অন্যতম ভৌতিক স্থান। এই অভিশাপের দ্বিতীয় প্রচলিত কিংবদন্তিতে অভিশাপ নেমে আসার পৌরাণিক কার্যকারণ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু বালুনাথ নামে একজন সাধু সন্ন্যাসী ভানগড় দুর্গ এলাকায় বাস করতেন। আম্বররাজ দুর্গ নির্মাণের আগে তার সম্মতি নেওয়ার সিদ্ধান্ত নেন। সন্ন্যাসী একটি বিধিনিষেধ জারি করেছিলেন যে তার বাড়ি যেন কখনোই দুর্গের ছায়া ঢাকা না পড়ে। যদি ছায়া ঢাকা পড়ে তাহলে ভানগড়ে একটি ভয়ানক বিপর্যয় ঘটবে। দুর্ভাগ্যবশত মাধো সিং এর উচ্চবিলাসী ভানগড় দুর্গের উঁচু প্রাচীরের ছায়া সাধুর বাসগৃহকে ঢেকে দিয়েছিল, যার ফলে সমগ্র ভানগড় অভিশপ্ত হয়েছিল। অতঃপর অভিশপ্ত স্থানে ভৌতিক এবং যুক্তি বুদ্ধিতে অপ্রাসঙ্গিক এরকম ঘটনা একের পর এক ঘটতেই থাকে। কয়েক শতাব্দী ধরে ভানগড় দুর্গ নিস্তব্ধ রাত অতিবাহিত করে। দুর্গের ভেতর ভারী বাতাস বয়ে যায়, কিন্তু কোনো মানুষ রাতের এই বাতাসে নিঃশ্বাস মেশানোর মতো সাহস পায় না। তবে ভানগড়কে নিয়ে এমন কিংবদন্তি গল্প হতে পারে ডার্ক ট্যুরিজমের একটি অংশ। পরিকল্পিতভাবে ভারত ভানগড়কে নিয়ে এমন মিথ তথ্যবলী প্রচার করে স্থানটিকে জনপ্রিয় ও রহস্যময় করে তুলছে, যাতে এটি পর্যটকদের দ্বারা আকৃষ্ট হয়। প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক ভানগড়ে ঘুরতে আসেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভানগড়ে আসলেই অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে, নাকি এগুলো সবই কুসংস্কার আর কল্পকাহিনী? আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আঙ্গিকে।